ইন্ডিপেন্ডেন্ট ডিজিটালে স্বাগতম। বলা যায় যে বেশ আলোচনা সমালোচনার পরে ডক্টর ইউনূস অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার প্রায় 7 মাস পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে একটি বৈঠক হলো। সেটি আজ কিছুক্ষণ আগেই ব্যাংককে বিমস্টেকের সাইডলাইনে, বিমস্টেক সম্মেলনের সাইডলাইনে বৈঠকটি হয়েছে। 20-30 মিনিট ধরে চলা বৈঠকে বাংলাদেশ ভারতের স্বার্থ সংশ্লিষ্ট বেশ কয়েকটি বিষয় নিয়ে আলোচনা হয়েছে। আসলে বৈঠকে কী নিয়ে আলোচনা হয়েছে এসব নিয়ে কথা বলবো। বাংলাদেশ এবং ভারতের সম্পর্কের যে জটিলতা আমরা দেখেছি গত 7-8 মাসে, সেটি আসলে কতটুকু কমবে বা কতটুকু কি হবে সেসব নিয়ে আলোচনা করব। সঙ্গে আছেন জ্যেষ্ঠ সাংবাদিক সেলিম খান, আমি সঙ্গে আছি সুপ্রিয় শিকদার। সেলিম খান, শুরুতেই একদম সরাসরি বৈঠক প্রসঙ্গে চলে যাই। বৈঠকে আসলে কি নিয়ে আলোচনা হলো? দেখুন, হ্যাঁ, আপনি যেটা বলছিলেন যে বহু প্রতীক্ষিত এই বৈঠক কিন্তু বাংলাদেশের পক্ষ থেকে আরও আগেই নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করতে চাওয়া হয়েছিল। যেটা ধরেন যে ডক্টর ইউনূসের আপনার চীন সফরে যাওয়ার আগে উনি কিন্তু ওনার যে প্রেস সচিব শফিকুল আলম, উনি ভারতের দ্য হিন্দু পত্রিকাকে একটা সাক্ষাৎকার দিয়েছিলেন এবং ওইখানে বলেছিলেন যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি কিন্তু আর চীনে যাওয়ার আগে ভারতে যাওয়াকেই অগ্রাধিকার দিয়েছিলেন, কিন্তু ভারতের পক্ষ থেকে তেমন সাড়া না পাওয়ার কারণে কিন্তু তিনি চীনেই প্রথমে যেতে বাধ্য হয়েছেন। তো এইরকম একটা কিন্তু ইতিবাচক মনোভাব কিন্তু আমাদের পক্ষ থেকে ছিল এবং বারবার কিন্তু দেখানো হয়েছে। এখন সর্বশেষ এই যে বিমস্টেক সম্মেলনের পাশাপাশি এটা ব্যাংককে হচ্ছে, আপনি জানেন ব্যাংককে যে আলোচনার পাশাপাশি সাইডলাইনে এই মিটিংটি হয়েছে এবং দুপক্ষের মধ্যে প্রায় 20-25 মিনিট কথা হয়েছে। কথা বলার পর তাদের মধ্যে কি কথা হয়েছে না হয়েছে এটা আমাদের পক্ষ থেকে বা বাংলাদেশের পক্ষ থেকে প্রধান উপদেষ্টা তথ্য প্রেস সচিব শফিকুল আলম উনি ব্রিফ করেছেন। উনি বলেছেন যে আলোচনাটা অত্যন্ত ফলপ্রসূ এবং গঠনমূলক হয়েছে। শব্দ চয়নগুলো বুঝতে হবে যে গঠনমূলক এবং ফলপ্রসূ হয়েছে। তার মানে যে বিষয়গুলো বাংলাদেশের পক্ষ থেকে ভারতের কাছে উত্থাপন করা হয়েছিল বা ভারতের পক্ষ থেকে বাংলাদেশের কাছে উত্থাপন করা হয়েছিল, সে বিষয়ে দুই দেশই ইতিবাচক সাড়া দিয়েছে এমন একটা ধারণা আমরা পেয়ে থাকি। এখন উনি বলছেন যে কি বিষয় উত্থাপন করা হয়েছিল, তার মধ্যে একটি বিষয় হচ্ছে যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়টি, যিনি 5 আগস্টের পরে পালিয়ে ভারতে গিয়ে আশ্রয় নিয়েছেন বা ভারতের আশ্রয়ে আছেন, তাকে বাংলাদেশের কাছে ফেরত দেওয়ার বিষয়টি সেখানে তোলা হয়েছে। আরেকটি বিষয় তিনি বলেছেন যে শেখ হাসিনা এই ভারতে বসে নানা ধরনের উস্কানিমূলক কথাবার্তা বলছেন, এই বিষয়টিও নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে তুলে ধরা হয়েছে। এর পাশাপাশি যেগুলো ধরেন দুই দেশের মধ্যে দীর্ঘদিন ধরে চলে আসা যে সংকট, যার মধ্যে একটি আছে সীমান্ত হত্যা, একটি বড় বিষয় হচ্ছে যে সীমান্তে আমাদের যে দুই দেশের অভিন্ন নদীর পানি বন্টন, এরকম নানা বিষয় কিন্তু আছে। তারপর হচ্ছে যে বাণিজ্য, দুই দেশ একেবারে আমাদের 3 দিক দিয়ে ঘেরা ভারত, ফলে আমাদের বাণিজ্যের অনেক কিছুর অংশীদার কিন্তু ভারতেরও অংশীদার আমরা, ফলে দুই দেশ কিন্তু বাণিজ্য বিষয়েও কিন্তু আলোচনা হয়েছে। ফলে নানা বিষয় এখানে উঠে এসেছে, একদম স্পেসিফিক ভাবে জানা যাচ্ছে না, তাৎক্ষণিকভাবে যে বিষয়গুলো জানা গেছে সেইগুলোই আসলে স্বাভাবিক যে এই বিষয়গুলোই আলোচনায় আসবে। আমরা তবে আমাদের দিক থেকে এইগুলো আমরা জানতে পেরেছি, কিন্তু এখনো পর্যন্ত ভারতীয় মিডিয়ায় সেটুকুই জানা যাচ্ছে যতটুকু এই বাংলাদেশের পক্ষ থেকে ব্রিফ করা হয়েছে ততটুকুই। ভারতের পক্ষ থেকে এখনো পর্যন্ত তেমন কোনো কিছু জানা যায়নি বা জানানো হয়নি। আচ্ছা সেলিম খান, আমরা শুরুতে বৈঠক নিয়ে কিছু বলছিলাম যে বৈঠক বাংলাদেশ তরফ থেকে চাওয়া হয়েছে, ভারতের তরফ থেকে বেশ কয়েকবার বৈঠক সম্পর্কে তারা রাজি হয়নি, এরকম একটা অনিশ্চয়তা ছিল। তো 5 আগস্টের পর আমরা দেখেছি ডক্টর ইউনূসকে ফোন করে শুভেচ্ছা জানিয়েছেন নরেন্দ্র মোদী, কিন্তু বৈঠকে আসলে বসেননি। আসলে সমস্যাটা কোথায় ভারতের তরফ থেকে বাংলাদেশের সঙ্গে বৈঠকে? দেখুন, প্রথম হচ্ছে বাস্তবতা হচ্ছে যে 5 আগস্টের যে পরিবর্তন, এই পরিবর্তনটা কিন্তু মানে ভারত বা ভারতের শাসকরা, যদি বলি আমি ভারত না বলে ভারতের শাসকরা কিন্তু এইটাকে ঠিক মানে হজম করতে পারেননি, নিতে পারেনি যে এত বড় একটা ঘটনা হঠাৎ ঘটে যাওয়ায় সেটা কিন্তু তাদের হজম করতে অনেক সময় লেগেছে। যে শেখ হাসিনা এইরকমভাবে একটা গণরোষ বা জন আন্দোলনের মুখে মানে তার
সরকার গদিচ্যুত হবে এবং তিনি দেশ ছেড়ে পালাতে বাধ্য হবেন, এইরকম একটা বিষয় কিন্তু ভারত ঠিক চিন্তাও করেনি, বা এইরকম একটা পরিণতির কথা তারা পরিণতির জন্য তারা প্রস্তুত ছিল না। ফলে এটা তাদের জন্য কিন্তু একটা শকিং, একটা বেশ মানে কঠিন অবস্থায় ছিল। সেই জায়গা থেকে কিন্তু কাটিয়ে উঠে আপনি যেটা বললেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস যে 8 তারিখে শপথ নিলেন, তার পরপরই কিন্তু নরেন্দ্র মোদী তাকে ফোন করে শুভেচ্ছা জানিয়েছিলেন। এমনকি পরবর্তীতে তিনি টুইটও করেছেন, মানে এক্স হ্যান্ডেল এখন যে এর শুভেচ্ছার কথা লিখিয়েছেন। কিন্তু দেখা গেল যে তারপরে যখন আপনার জাতিসংঘে যখন সাধারণ পরিষদের সভা হলো, ওর পাশাপাশি ওই সময় কিন্তু বাংলাদেশের পক্ষ থেকে একটা মোদির সঙ্গে বৈঠকের একটা চাওয়া হয়েছিল, কিন্তু ভারতের পক্ষ থেকে তেমন সাড়া মেলেনি। পরবর্তীতে ভারতের সঙ্গে নানাভাবে সরকারি তরফে চেষ্টা করা হয়েছে, তা কিন্তু ভারতের পক্ষ থেকে সাড়া দেয়া হচ্ছিল না বলে এই অভিযোগ কিন্তু বাংলাদেশের পক্ষ থেকে করা হচ্ছিল। এখন আপনি যদি আমি আজকের বৈঠকের কথাও বলি, তাহলে আজকের বৈঠক যেটা হলো সেটি কিন্তু গত কয়েকদিন ধরে বাংলাদেশের পক্ষ থেকে, বাংলাদেশের সেটা আপনার পররাষ্ট্র মন্ত্রণালয় বলি বা প্রধান উপদেষ্টা দপ্তর থেকে বলি, সব জায়গা থেকে কিন্তু কনফার্ম করা হচ্ছিল যে মোদির সঙ্গে এরকম একটা সাইড লাইনে বৈঠক হবে। কিন্তু আপনি বিশ্বাস করবেন কিনা জানি না, গতকাল রাত 11টা সাড়ে 11টা পর্যন্ত কিন্তু আমি দিল্লিতে বিভিন্ন যারা খোঁজ খবর রাখেন সাংবাদিক, তাদেরকে জানতে চাইছিলাম যে বৈঠক কি হচ্ছে। মানে আমাকে একজন প্রশ্ন করেছিলেন যে বৈঠক কি, আমি নিজেই আমি বললাম যে আমি যতদূর জানি বৈঠক তো হবে। আচ্ছা, তো বললো না, একটু যদি খোঁজ নিতেন। তো আমি দু একজনের মানে ফোনে এসে করার চেষ্টা করলাম, তারা বললো যে আমি কনফার্ম না, আচ্ছা হচ্ছে কিনা বলতে পারবো না। মানে পরে সকালে আমাকে একজন জানালেন যে হ্যাঁ বৈঠকটা হয়তো হতে পারে, মানে হবে এরকম করো। তার মানে আমরা যতটা কি বলবো পরিষ্কার করে বিষয়টি জানিয়েছি, ভারতের পক্ষ থেকে কিন্তু এটা অনেক লুকোছাপা করা হয়েছে। অথচ অন্যান্য সময় দেখা যায় ভারতের এমইএ, যেটা মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স বা পররাষ্ট্র মন্ত্রণালয়, তাদের পক্ষ থেকে বা পিএমও তাদের পক্ষ থেকে কিন্তু বলে দেওয়া হয় যে কি কি কর্মসূচি আছে বা কে কার সঙ্গে নরেন্দ্র মোদী বৈঠক করতে পারেন, এই বিষয়ে কিন্তু আগেভাগেই পরিষ্কার মোটামুটি জানা যায়। এইবারই একটা দেখলাম যে ভারতের পক্ষ থেকে অনেক বেশি মানে গোপনীয়তা বজায় রাখা হলো। এর কারণটা মানে এখনো পর্যন্ত পরিষ্কার না, যে বৈঠক যখন হবেই তখন এটার এতটা গোপনীয়তার কি দরকার ছিল, এটা আমার বিবেচনায়। আমরা আজকেও কয়েকটি গণমাধ্যমে দেখেছি যে বৈঠক ঠিক কখন হবে, হলেও কখন হবে, সকালে না বিকেলে, এটি নিয়ে একটা দোলাচল ছিল। তো সেলিম খান, আমি আপনার কাছে আরেকটু আসতে চাই যে আমরা দেখেছি যে অন্তর্বর্তী সরকার শপথ নেওয়ার পরে উপদেষ্টারাও ভারত নিয়ে কথা বলেছেন, বিভিন্ন রাজনৈতিক নেতারাও ভারত নিয়ে কথা বলেছেন। তো এখন আবার ভারতের সঙ্গে আমরা বৈঠকে বসছি, বৈঠক শেষ হয়েছে। আসলে বাংলাদেশের তরফ থেকে ভারতের দিকে অভিযোগের তীরটা কীরকম, কি অভিযোগ? প্রথম আগে আপনি যে কথাটা বললেন, তার প্রথম জিনিসটা যেটা সবাইকেই মনে রাখতে হবে সেটা হচ্ছে যে আপনি অনেক কিছুই বদলাতে পারবেন, কিন্তু আপনি আপনার প্রতিবেশীকে বদলাতে পারবেন না। আপনার যে ভারতের প্রতিবেশী বাংলাদেশ, বাংলাদেশের প্রতিবেশী ভারত, এই দুটোকে কারোর পক্ষে বদলানো সম্ভব না, ঠিক আছে? আর ভবিষ্যতে ইতিহাস ভূগোল কি হবে না হবে এই অ্যাজাম্পশনে না গিয়েও বলা যায় যে প্রতিবেশী আপনি, সুতরাং প্রতিবেশীর সঙ্গে আপনি কিভাবে সুপ্রতিবেশী সুলভ মনোভাব নিয়ে মর্যাদার সঙ্গে থাকতে পারবেন, সেটি হচ্ছে মুখ্য। ধরেন যে এই যে বললাম যে 5 আগস্ট পরবর্তী সময় বাংলাদেশের পক্ষ থেকে বড় অভিযোগ ছিল যে ভারতের শেখ হাসিনার আশ্রয় দেয়া বা সেখান থেকে নানা ধরনের উস্কানিমূলক কথাবার্তা, যেটা বৈঠকে তুলে ধরা, নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকে তুলে ধরা হয়েছে বলে বাংলাদেশের পক্ষ থেকে বলা হয়েছে। তারপরে আরও নানা বিষয়ে বাংলাদেশের ধরেন যে পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছিল, কিন্তু এমনকি বাংলাদেশের পক্ষ থেকে শেখ হাসিনাকে ফেরত চেয়ে একটা চিঠিও দেওয়া হয়েছিল পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে, কিন্তু ভারত কিন্তু তার কোনো উত্তর দেয়নি। ফলে আমাদের সমস্যাগুলো বা নানা জিনিসগুলো দুই দেশের মধ্যে সম্পর্কটা কিন্তু বেশ তলানিতে এসে ঠেকেছিল। আবার পাল্টা যদি ভারতের দিক থেকে বলি, ভারতে মানে তাদের প্রধান অভিযোগ ছিল যে এই 5 আগস্টের পরে খুব বেছে বেছে সংখ্যালঘুদের উপর অত্যাচার চালানো হচ্ছে বা নিপীড়ন চালানো হচ্ছে, যেটা বাংলাদেশ বারংবার অস্বীকার করেছে এবং বাংলাদেশ বলার চেষ্টা করেছে যে যারা সংখ্যালঘু নামে যাদেরকে অত্যাচারের কথা বলা হচ্ছে, তাদের একটা পলিটিক্যাল কালার আছে, তারা মূলত তো এই রাজনৈতিক কারণেই
তারা অত্যাচারিত হয়েছেন এবং অত্যাচারিত রাজনৈতিক কারণে যারা সংঘাতের বা সহিংসতার শিকার হয়েছেন তারা আসলে ধর্মীয় পরিচয় দ্বারা তাদেরকে আলাদা করাটা ঠিক হবে বলে মনে করেন না। এটা বাংলাদেশ কিন্তু পরিষ্কার করে বলেছে। এখন আমি বললাম, আমার কথা আরেকজন বিশ্বাস করলো কিনা সেটি আরেকটি প্রশ্ন। যেরকম একটি কথা ধরেন যে বারবার ঘুরে ফিরে আমাদের সমাজ মাধ্যমে আসে বা আমাদের অনেক নেতা উপদেষ্টা কথা বলেন এই যে 7 সিস্টার্স অমুক তমুক নিয়ে, এগুলো হচ্ছে এক একটা দেশের জন্য খুবই সেন্সিটিভ। যে 7 সিস্টার্সে ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে যে 7 রাজ্য, উত্তর পূর্বাঞ্চলের 7 রাজ্য, সেটা কিন্তু যোগাযোগের একটা ছোট্ট সরু ফালি দিয়ে চিকেন নেক নামে পরিচিত, সেই জায়গা দিয়ে যোগাযোগের রাস্তা আছে। এটা ওই দেশের জন্য একটা সেন্সিটিভ বিষয়। এখন এই সেন্সিটিভ বিষয় নিয়ে আপনি যদি বারংবার কথা বলতে থাকেন তাহলে তাদের কিছুটা আতে ঘা লাগবেই, ঠিক আছে। আর বড় প্রতিবেশী আবার ঠিক একইভাবে ভারতীয় মিডিয়া যে ক্রমাগতভাবে নানা ধরনের কখনো মিথ্যা অপপ্রচার বলি, কখনো উস্কানিমূলক কথা বলে চলেছে, কিন্তু আবার যাকে এখানে অনেকগুলো ভারতীয় মেন স্ট্রিম মিডিয়া বা অমুক তমুক বলা হচ্ছে, আমি এইগুলোকে কখনো মানে ব্যক্তিগতভাবে এইগুলোকে কখনো সেই ধরনের মিডিয়া হিসেবে বিশ্বাস করি না। কারণ এদের বিশ্বাসযোগ্যতায় ওই দেশেই এই বিশ্বাসযোগ্যতায় তলানিতে ঠেকেছে। আপনি যদি বলেন যে রবিশ কুমারের মতো একজন বিখ্যাত সাংবাদিক এই ধরনের টিভি চ্যানেল বা এই ধরনের মিডিয়াকে তিনি একটা নামও দিয়েছেন যে গদি মিডিয়া। আচ্ছা, মানে হচ্ছে যে গদি মানে ক্ষমতার সঙ্গে কি বলবো, ক্ষমতার সঙ্গে যারা মানে একেবারে এক হয়ে যারা নিজেদের প্রচার চালিয়ে যাচ্ছে, এইরকম একটা গদি মিডিয়ার প্রচার নিয়ে আপনি যদি তাদের হয়ে কেউ যদি মানে তর্ক করতে আসে, তাহলে আমার কাছে মনে হয় না যে এই আপনার খুব একটা যুক্তিযুক্ত। আপনি যদি ইন্ডিয়ান মেন স্ট্রিম মিডিয়া বা যারা অনেক ক্ষেত্রে প্রফেশনাল তাদের যদি দেখেন, সেক্ষেত্রে কিন্তু আপনি দেখতে পাবেন যে তারা কিন্তু অনেক লজিক্যাল কথাবার্তা বলে। আচ্ছা সেলিম খান, এইবার একটু আমাদের বাংলাদেশ প্রসঙ্গে আসি, বাংলাদেশ ভারত মিশিয়ে আর কি। যে ভারতের সেনাপ্রধান সম্প্রতি একটি বক্তব্যে বলেছিলেন যে নির্বাচিত সরকার ছাড়া বাংলাদেশের কোনো পক্ষের সঙ্গে কোনো সরকারের সঙ্গে আলোচনা হবে না। তো আমরা দেখলাম আজ নরেন্দ্র মোদীর সঙ্গে আমাদের অন্তর্বর্তী সরকারের যে প্রধানের যে বৈঠকটি হলো, তাহলে ভারতের সেনাপ্রধানের স্টেটমেন্ট, আজকের বৈঠক, বিষয়টিকে কীভাবে দেখছেন? দেখেন যে প্রথম জিনিস হচ্ছে যে ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী উনি একটা অনুষ্ঠানে বলেছিলেন যে বাংলাদেশ সেনাবাহিনীর সঙ্গে ভারতীয় সেনাবাহিনীর সম্পর্ক খুবই ভালো এবং তাদের মধ্যে নিয়মিত যোগাযোগ আছে এবং ভারতের সঙ্গে সম্পর্ক হবে বাংলাদেশে কোনো নির্বাচিত সরকার আসলে তো সেই সরকারের সঙ্গে তখন সরকার টু সরকার সম্পর্ক তৈরি হবে। এটি একটা ধরেন যে একজন সেনাপ্রধানের পক্ষে, বিশেষত ভারতবর্ষের মতো দেশে একজন সেনাপ্রধানের পক্ষে এই কথাটা বলাটা একদম নজিরবিহীন। ভারতের রাজনৈতিক নেতৃত্ব কখনোই সেনা নেতৃত্ব বা সেনা বাহিনীতে যারাই থাকুন না কেন তাদের কিন্তু কখনো উপরে উঠতে দেননি বা তাদেরকে এই ধরনের দেশের পলিটিক্যাল সিদ্ধান্তের ক্ষেত্রে, যেটা রাজনৈতিক সিদ্ধান্ত বা দেশের মৌলিক সিদ্ধান্তের বিষয়, এই বিষয়ে কথা এই প্রথম আমরা দেখলাম যে জেনারেল দ্বিবেদী নিজেই এই কথা বললেন এবং তিনি এই এক নয় একাধিকবার কথা বললেন। যেরকম ধরেন যে একটা জিনিস ভারতীয় সেনাবাহিনীর এক্স হ্যান্ডেলে রাখা হয়েছিল যে ঢাকায় নিযুক্ত যিনি আপনার বাংলাদেশ ভারতের হাই কমিশনার আপনার প্রণয় ভার্মা দিল্লিতে গিয়ে ভারতীয় সেনাপ্রধানের সঙ্গে দেখা করেছেন, বৈঠক করেছেন এবং তার ওই আলোচনা এবং ওই ছবিটি ভারতের সেনাবাহিনীর এক্স হ্যান্ডেলে পিন করে রাখা ছিল। তো প্রণয় ভার্মা একজন ভারতীয় কর্মকর্তা, পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা এবং তিনি গিয়ে সেনা প্রধানের সঙ্গে দেখা করতে পারেন এটা কোনো, কিন্তু প্রণয় ভার্মা গিয়ে প্রথম দেখা করার কথা হচ্ছে যে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়, পররাষ্ট্র সচিবের সঙ্গে, দরকার হলে আরও বড় হলে অজিত দোভালের টিমের সঙ্গে দেখা করতে পারেন, আরও হলে নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করতে পারেন। তিনি সেনাপ্রধানের সঙ্গে দেখা করতে গেলেন এবং সেনাপ্রধানের সেইটা বড় করে গ্লোরিফাই করে সেনাবাহিনী যেতে, এইটা একটু ভারতের যে এতদিনকার লালিত যে কি বলবো চর্চা যে মানে একদিকে কি মানে রাজনৈতিক নেতৃত্ব, একদিকে আপনার কি এক্সিকিউটিভ বডি, সেটা আপনার সামরিক বেসামরিক যাই হোক না কেন, তারা কখনো কিন্তু এই উপরে এত উপরে কিন্তু উঠতে কখনো পারেনি। এই প্রথম তার কিছুটা মানে অ্যাবারেশন দেখা গেল, মানে বিচ্যুতি দেখা গেল।
তো এরপরে এই দ্বিবেন্দী এই কথা বললেও কিন্তু তাকে মানে একটা বিষয় কিন্তু আমাদের মনে রাখতে হবে যে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে আমাদের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের কিন্তু দুইবার সাক্ষাৎ হয়েছে। একবার গত সেপ্টেম্বরে নিউ ইয়র্কে, আর এবছর ফেব্রুয়ারিতে ওমানে কিন্তু সাক্ষাৎ হয়েছে। তার মানে যে দুই দেশের সরকারের মধ্যে কথা একেবারে হয়নি তা কিন্তু না। তারপরে যদি এইবারের মানে সর্বশেষ কথাটা বলি যে আজ আমাদের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠকটি হলো, তাতে কিন্তু এই দ্বিবেদীর এই কথাটি শেষ পর্যন্ত আর টিকলো না, মানে থাকলো না। ফলে মানে আমি ঠিক আমারও ঠিক বোধগম্য হয় না ঠিক দ্বিবেদী কেন এই কথাটি বলেছিলেন এবং কি কারণে বলেছিলেন। যদি তার কথাই যদি ঠিক হবে তাহলে নরেন্দ্র মোদী কেন বৈঠকে বসলেন। এখন সেই মানে নাসিরুদ্দিন হোজ্জার গল্পের মতো বলতে হয় মানে এই ক্ষেত্রে যে আমার বিড়াল থাকলে মাংস কই, মাংস থাকলে বিড়াল কই। ঠিক আছে সেলিম খান, আমরা শেষ করব তার আগে আপনার কাছে একটু ছোট করে জানি যে আমাদের দু দেশের মানুষের মধ্যে কিছু খুবই মানে মানুষের সাথে যায় কিছু বিষয় আছে, যেমন তিস্তা চুক্তি, বাণিজ্য ঘাটতি চলছে যে দুই দেশের মধ্যে, পাশাপাশি সীমান্ত হত্যা এবং আরেকটি বড় সেটি হচ্ছে ভিসা জটিলতা। আপনার কাছে কি মনে হয় এই যে আজ 20 থেকে 30 মিনিটের বৈঠক হলো, এরপরে কি এই সমস্যাগুলো দ্রুত সমাধান হবে? না, প্রত্যেকটি সমস্যাই জটিল। তিস্তা সমস্যা, তিস্তায় বলা হয় যে পানিই নেই, সেখানে আপনার মানে কি ভাগাভাগি করবেন। ঠিক আছে, সেটা একটা জটিল সমস্যা। এটা দুই দেশকে মিলেই এক বাইরের কেউ এসে সমাধান করতে পারবে না। সীমান্ত হত্যা নিশ্চিতভাবে আমরা এর তীব্র বিরোধী, এবং যে কোনো হত্যা এই ভারতবর্ষ যখন ভাগ হয় তখন এমনভাবে এই বিশেষত বাংলা ভাগের সময় এমনভাবে লাইনটা টানা হয়েছিল যে মানুষের একজনের ঘর পড়েছে এক দেশে, রান্নাঘর পড়েছে আর এক দেশে, বা যাদের একটু বড় পরিবার এক গ্রামের এক অংশ পড়েছে এক দেশে, অপর অংশ পড়েছে এক দেশে, এক বাড়ি পড়েছে ভারতে তো জমি পড়েছে বাংলাদেশে। তো এইরকম বহু ঘটনার সাক্ষী এবং খুবই বেদনাদায়ক পরিস্থিতি। সেখানে ধরেন সীমান্ত ভারত কাঁটাতার দিয়েছে, ঠিক আছে, কিন্তু সীমান্ত এই ধরনের দুই দেশের দুই পাড়ের মানুষের সীমান্তের যে মানুষ যারা বাস করেন, আমরা যারা ঢাকা বা দিল্লি কলকাতা এসব জায়গায় থাকি, তারা আসলে সীমান্তের মানুষকে ওইভাবে বুঝি না। সীমান্তের মানুষের কিন্তু দুই দেশের মানুষের মধ্যে এখনো পর্যন্ত এই এত চেষ্টা করেও কিন্তু তাদের মধ্যে যোগাযোগ কিন্তু থামানো যায়নি। এবং বিভিন্ন আপনি দুই দেশ থাকলে বিভিন্ন ধরনের জিনিস থাকলে ধরেন চোরাচালান থাকবে। যদি বাংলাদেশে গরুর চাহিদা হয়, গরু ওই দেশ থেকে আসবে। এদেশ থেকে যদি মনে হয় যে সোনার চোরাচালান হয়ে ভারতে যাবে, তাও সেটা যাবে। এগুলো কোনো কিছু রোধ করা সম্ভব না। কিন্তু সব কিছুর মূলে যদি আপনি মনে করেন গুলি করে মারলেই যে সমাধান হয়ে যাবে, এটা আসলে সমাধান না। আসলে দুই দেশে, আর যেটা আপনি বললেন যে ভিসার সমস্যা, ভিসার সমস্যাটা, ভিসা হচ্ছে ভিসা দেয়া না দেয়া একটি সার্বভৌম দেশের অধিকার। আমরা এই বিশেষত ভারত, বাংলাদেশ বা অন্যান্য রাষ্ট্র, আমরা এই যে এই সাবকন্টিনেন্টের বিশেষত আগে যেটা বলছিলাম সেটাই, যে এমনভাবে ভাগ হয়েছে আমরা এক দেশ থেকে আরেক দেশে যাব, আমরা মনে করি আমার ভিসা কি, ভাই আমার কাছে পাসপোর্ট আছে, পাসপোর্ট নেব চলে যাব, এটা ভিসা কি। কিন্তু মানে এখন ভাগটা হতে হতে এমন জায়গায় এসে গেছে যে ভিসা আপনার একটা দেশের সার্বভৌম অধিকার, এই জিনিসটা আমরা কিন্তু ভুলে গেছি। আমরা আমেরিকা বা ইউরোপ বা অন্য কোনো দেশের ভিসা প্রত্যাখ্যাত হলে আমরা তেমন কিছু মনে করি না। কিন্তু আমাদের ভারতীয় ভিসা যদি আমাদের না দেয় বা আমরা প্রত্যাখ্যাত হই, বা ধরেন ভারতে যিনি আছেন তিনি যদি বাংলাদেশে আসার জন্য ভিসার আবেদন করে প্রত্যাখ্যাত হন, তার কিন্তু আঘাতটা খুব বেশি লাগে। তা তিনি এটাকে তার অধিকার বলে ধরে নেন যে আমার ভারতে যাওয়ার বা ভারত থেকে যিনি বাংলাদেশে আসতে চান তার এদেশে আসার, এটা তাদের অধিকারের মধ্যে পড়ে। এবং আসলেই অধিকার, কারণ হচ্ছে যে আপনারা দুই দেশ মানে এই দেশগুলোকে এমনভাবে ভেঙেছেন, সেটার দায়ভার তো সাধারণ মানুষের কাঁধে কেন চাপিয়ে দিচ্ছেন। কিন্তু রাজনৈতিক নেতৃত্ব মানে এ বিষয়ে তাদের প্রত্যেকের সুবুদ্ধির উদয় হবে, এইটা আমরা প্রত্যাশা করতে পারি। এর বাইরে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তো আর আমাদের যে মানুষের সম্পর্কটা অন্তত বেঁচে থাক। ধন্যবাদ সেলিম খান। দর্শক, আজ এ পর্যন্তই। দেশ বিদেশের যে কোনো খবর জানতে চোখ রাখুন ইন্ডিপেন্ডেন্ট ডিজিটালে। ভিজিট করুন itbbd.com।